সমস্ত বাড়ির লোকের থেকে আমি অনেকটা দূরে থাকি। মাঝে মাঝে বাড়ি যেতে ইচ্ছা করে, কিন্তু হয়ে ওঠে না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। জানো তো বন্ধুরা, এই সময় তো পুরো শীতকাল, আর শীতকালে আমার মা কত রকমের কিছু পিঠে পায়েস বানায়। অত কিছু আমি করতে পারি না, সত্যি কথা বলতে আমি টাইমও পাই না, আর আমার হয়েও ওঠে না। কারণ দেখতেই পারো তোমরা ব্লগে, একা সংসার করতে যায়, সকালে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে যায়। মেয়ে দুটোকে নিয়ে আমি সারাক্ষণ ঘরে বাইরে সব কিছু করে বেড়াই। ওই জন্য আমার পক্ষে না এত কিছু করে, চেষ্টা করি যতটা পারবো ভালো রাখার চেষ্টা করি সব কিছু, কিন্তু সব কিছু তো একা হাতে হয়ে ওঠে না। আর এই পিঠে পুলি এইসব কিন্তু একার দ্বারা হয়ও না। খেতে তো ভালোই ইচ্ছা করে, কিন্তু হয় না। কিন্তু কি করব বলো, মন তো মানে না। তো এই সময় শীতকাল পড়ে গেছে, খুব বাড়িতে যাওয়ার জন্য মনটা টানছে, কিন্তু কোনো উপায় নেই। মনের কথা মনের ভেতরেই আমাকে রাখতে হবে। এই আমি থাকি মহারাষ্ট্রের নাসিকে। এখানে কিন্তু গরমকালটা খুব কমই পাওয়া যায়। পুরো ঋতুর মধ্যে খুব যখন গরম পড়ে সেই গরমটা কিন্তু বুঝতে পারি, নাহলে কিন্তু পুরো দমেই এখানে শীত। আর এখন তো মারাত্মক শীত, আমাকে দেখলেই তোমরা বুঝতে পেরে যাও। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল মেয়ে দুটি স্কুল যাওয়ার পর আমি ভেবেছি টুকটাক অনেক কাজ বাকি রয়ে গেছে, ওইগুলো ফটাফট করে নিই। কেন কি এইসব ছোটোখাটো কাজ করতে গেলে না আমার খুব আলসামি লাগে। আর আমার এই দুটো জামা অনেক দিন ধরে বাইরে রয়ে আছে, ধোয়া জামা, আমি এখন ইস্ত্রি করিনি। আর কতগুলো আমার কর্তামশায়ের টি শার্ট ছিল, সেগুলো ইস্ত্রি করা হয়নি। তা ভাবলাম এইগুলো আগে আমি করে নিই, কারণ এই ছোটোখাটো কাজ করতে গেলে আলসামি লাগে, করতেও ইচ্ছা করে না, আর এগুলো থেকে যায় বাইরে। তো ওই কাজগুলো আজকে আমি করে নিয়েছি। বিছনাটাও আমার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমি এখনও চা খাইনি, এটাই সবথেকে বড় কথা। চা খাওয়ার জন্য খুব মন টানছে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর এখন বাজে সকাল 9:30। তা এখন আমি পর্দাগুলো একটু সরাতেই পারি। দেখতে পাচ্ছ একটু একটু আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো কিন্তু আমার এই সামনের রুমটার মধ্যে একদমই পাওয়া যায় না। কারণ যেটুকুনি রোদ আসে, ওই যে ঘরটা শোয়ার ঘর আছে বড় ঘরটা, ওই ঘরটার মধ্যে সকালের একটু মিষ্টি রোদটা আসে, কড়া রোদ তো একদমই আসে না। যার জন্য সবসময় ঘরটা না কেমন একটা অন্ধকার অন্ধকার মতন লাগে। আছে আলো আছে, কিন্তু সূর্যের সেই তাপটা কিন্তু আমার ঘরের মধ্যে একদমই নেই। কি আর করব, যখন নেওয়া হয়েছে তখন তো এত কিছু বুঝতাম না। এখন যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, তত কিন্তু বোঝার ক্ষমতাটাও বাড়ছে। আর এই যে ব্ল্যাঙ্কেট বাগারা, এগুলো সব আমি উঠিয়ে রাখছি। তোমরা প্রতিদিনকার ব্লগে দেখো, দুটো কম্বল, এখন শীতকাল পড়ে গেছে ভরপুর, কিন্তু কম্বল দুটো এই সামনে সোফার পরে থাকবে, কেন কি বাচ্চা দুটো ওঠার সাথে সাথে না দুজনে দুটো কম্বল নিয়ে চলে আসে। আর এই যে সকালবেলাতেই আমি জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়েছি। এগুলো কাচা হয়ে গেছে, না হাতে না বন্ধুরা, আমারও প্রচুর ঠান্ডা লেগেছে, ওই জন্য হাতে না অনেক দিন ধরে জামা কাপড় আমি কাচছি না। যতটা পারি আমি জলটা এখন একটু অ্যাভয়েড করছি। তো এগুলো মেশিনে দিয়ে দিচ্ছি, এগুলো কাঁচা হয়ে গেছে, এখন ফটাফট মেলিয়ে দিই। ওয়াশিং মেশিনে দেওয়ার পরে কি হয় কি, আজকে না শুকালেও কালকের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে, হাওয়াতে ভালোই শুকিয়ে যায়। কিন্তু এটা আবার শীতকালে সম্ভব হয় না। শীতকালেই যখন আমি জামা কাপড় মেলাই, কম করে 2 থেকে 3 দিন লাগে, কেন কি হাওয়াতে শীতকালের কত শুকাবে, হাওয়া তো সেরকম একটা হয় না না। আর এই যে চকোজের পাতা কেটে রেখে দিচ্ছি, বিকেলবেলা লাগবে মেয়েদের দুধের সাথে। একটাই চকোজের পাতা ছিল, চকোজটা ফুরিয়ে গেছে, ওটাকেও নিয়ে আসতে হবে। মাঝে মাঝে বুঝে পাই না কি আনবো আর কি আনবো না। আর এই দুটো ডাব্বা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আটার ডাব্বা। আটা কিন্তু প্রচুর লাগে আমাদের। আগে যেরকম আমি রুটি খেতে পছন্দ করতাম না বিয়ের আগে, আর বিয়ের পরে কিন্তু আমার রুটি খেতে প্রচুর ভালো লাগে। এমনও অনেক দিন যায় যে 2-3 দিন কন্টিনিউ আমরা কিন্তু 4টে মানুষ রুটি খাই। ভাত খেতে সেরকম একটা ইচ্ছা করে না। আর এখন তো শীতকাল, এখন তো আটাটা একটু বেশি লাগবে। এবারে আমি এসে গেছি রুটি গরম করতে, সকালেরই রুটি, কিন্তু আমার মনে হচ্ছে রুটি দুটোকে একটু তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখি। আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছ, যে ব্রাশটা, এটা কিন্তু ভেবো না ঘি, এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেল দিয়ে আমি কিন্তু রুটি গরম করি। আমার ঘি দিয়ে রুটি একদমই ভালো লাগে না। অনেকেই পছন্দ করে, কিন্তু আমার কিন্তু ঘিয়ে রুটি পছন্দ হয় না। আমি ওই জন্য লুচিও করি সাদা তেলে, আর রুটি
মধ্যেও যখন আমি তেল দিই, তোমরা নোটিস করবে সাদা তেল দিই, কেন কি মহারাষ্ট্রে না ঘি জিনিসটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ঘি খেতে ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর ঘি জিনিসটা রুটি পরোটার মধ্যে আমার তো মোটেই ভালো লাগে না, আমার মেয়েরাও কিন্তু খায় না। আমরা যেমন বাঙালিরা গরম ভাতের মধ্যে বেশি একটু ঘি দিয়ে খাবো, আলু সিদ্ধ দিয়ে খাবো, ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাবো, ওই জিনিসগুলো খায়। ওইগুলো কিন্তু আবার এখানকার কেউ খায় না, ওরা জানেই না যে এইভাবেও কোনো কিছু খাওয়ার আছে। তা যেরকম জায়গা সেরকম খাওয়া দাওয়া, ওদের খাওয়া ওদের কাছে, আমাদের খাওয়া আমাদের কাছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ অনেকটা কাজকর্ম কিন্তু হয়ে গেছে। তারপর আমি ভাবছি ফ্রিজটার বাইরেটা আজকে ভালো করে মুছি, আজকে ফ্রিজের ভেতরটা মুছবো না, কারণ ফ্রিজের ভেতরটা মুছতে গেলে আমার আধা দিন লেগে যাবে। প্রত্যেকটা জিনিস আমি মাজবো মুছবো, তা আজকে শুধু ফ্রিজের উপর থেকে নিচ পর্যন্ত পুরো বাইরেটা মুছে রাখছি। আর ঠিক এই সপ্তাহের মধ্যেই আমি ফ্রিজের ভেতরটাকেও সুন্দর করে মেজে মুজে পরিষ্কার করে নেব। দূরে থাকি বলে সব কথা কিন্তু মা বাবা ফ্যামিলির লোকের সাথে কিন্তু বলা সম্ভব হয় না, কেন কি বলেও কোনো লাভ নেই। তারা তো অসুবিধা হোক সুবিধা হোক এখানে লাফিয়ে লাফিয়ে আসতে পারবে না। আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা প্লেনে ওঠা সম্ভব হয় না, ওই জন্য আমাদের জন্য সরকারি ট্রেনই ঠিক আছে। কিন্তু এখন যে ট্রেনের অবস্থা, আগের থেকে 4 মাস আগের থেকে টিকিট না কেটে রাখলে তৎকালে নেওয়াটাও কিন্তু খুব বেশি চাপের ব্যাপার হয়ে যায়। ও আরও অনেক বিভিন্ন ধরনের কারণ থেকে থাকে। তা যাই হোক, ওই জন্য মন হলেও কিন্তু আমি যেতে পারি না। কবে যাব জানি না, 1 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে আমি এখনও কিন্তু বন্ধুরা বাড়ি যাইনি। জানি না কবে বাড়িতে যাওয়ার আমার কপালে আছে। আর দেখো এতগুলো যে বাদাম আমি নিয়ে এসেছি, আমি কিন্তু বাদাম আগে একদমই রান্নায় দিতাম না, কিন্তু এই যে মহারাষ্ট্রে থেকে থেকে কিন্তু বাদাম দেওয়াটা আমি খুব ভালোই শিখে গেছি, আর বেশ ভালোই লাগে। অনেক সময় পোহা বানাই, চিড়ে ভাজা বানাই, অনেক কিছুর মধ্যে বাদাম ভেজে দিই। ভেন্ডির একটা সবজি বানাই আমি, তার মধ্যে বাদাম ভেজে পিস পিস করে দিই, মানে অনেক ধরনের জিনিসের মধ্যে কিন্তু আমি বাদাম দিই। এখানে আমার সমস্ত বান্ধবীরাই মানে সমস্ত না, মোটামুটি আধার বেশি বান্ধবী কিন্তু মারাঠি, তো তাদের কাছ থেকে আমি অনেক ধরনের রান্না শিখেছি, তোমাদের সাথেও আমি একটু একটু করে শেয়ার করব। আর এই যে এতটা বাদাম, ভয় পেও না, এতটা বাদাম কিন্তু আমি আজকে ব্যবহার করব না। এটা আমি হালকা ভেজে রেখে দিচ্ছি। কিছুটা বাদাম আমি মিক্সির মধ্যে দিয়ে আধা গুঁড়ো করে রেখে দেবো, আর কিছুটা বাদাম আমি রেখে দেবো বয়েমের মধ্যে। বাদাম যদি ভেজে রেখে দিই না হালকা খোলাতে, শুকনো খোলাতে, তাহলে কিন্তু বাদামে কোনো দিনও পোকা পড়ে না। আজকে মহারাষ্ট্রের স্টাইলে কিন্তু পনির বানাবো, তার জন্য দেখো কতটা পরিমাণে পেঁয়াজ, টমেটো, বাদাম এগুলো কিন্তু হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে পুরো পেস্ট করে নেব। আর শুধু রান্নার সময় কিন্তু এর মধ্যে দেবো পনির মশলা, অদ্ভুত লাগবে খেতে। তোমরা যদি চাও তাহলে কিন্তু রেসিপিটা দেখতে পারো, আশা রাখছি ভালোই লাগবে। আর আজকে দুধ চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, জানি না কেন, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি আধা কাপ মতন আমি র চা খেয়েছি, কিন্তু চাটা খেয়ে আমার অতটা আজকে ভালো লাগলো না, মনে হলো যেন একটু দুধ চা খাই, ওই জন্য আবার আধা কাপ দুধ চা বসিয়ে দিয়েছি। এক একজন এক এক দিন এক এক রকমের মানসিকতা হয়, তা আজকে আমার মনটা এমনি খুব একটা ভালো না, বললাম থাক একটু দুধ চাও খেয়ে নিই তার সাথে সাথে। তো আধা কাপ মতনই দুধ চা হবে, সেরকম হিসাবে মেপে চুকেই আমি কিন্তু বসিয়েছি। চা হয়ে গেছে, আর পুরো আধা কাপই চা হয়েছে বন্ধুরা। এখন তোমরা বলতে পারো যে আমি কি করে আধা কাপ বুঝলাম। আমি ঠিক মেপে চুকে কিন্তু চায়ের জল দিই, আমি কোনো সময় আন্দাজে চায়ের জল বসাই না। আমি জানি আন্দাজে বসালে হয় বেশি হয়ে যাবে, নাহলে কম হয়ে যাবে, বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই যে 2 প্যাকেট পনির আমি বের করে নিয়েছি, 2 প্যাকেট পনির বানাবো, দুপুরবেলায় খাবো রাতেও খাবো, তা 2 প্যাকেট পনির কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এটা হলো 200 গ্রামের পনিরের প্যাকেট, এক একটা মোটামুটি 400 গ্রামের পনির কিন্তু আজকে আমি রান্না করছি। আগে কিন্তু পনির বানাতে আমি একদমই জানতাম না, বিয়ের আগে আমাদের বাড়িতে সেরকম একটা পনির হতোই না, এত পরিমাণে ননভেজ রান্না হতো না, হতো সেরকম কোনো সবজি রান্নার, পনির তো জানতামই না। মাঝে মাঝে আমার জেঠির বাড়িতে যেতাম, আমার জেঠি পনির বানাতো বলে খুব ভালো লাগতো, কিন্তু পনিরের পাতলা টেনে ঝোল। কিন্তু মহারাষ্ট্রের নাসিকে এসে পনিরটাকে যে আমি কত রকমের বানানো শিখেছি তোমাদের আমি কি বলবো। আমি কিন্তু বিভিন্ন ধরনের পনিরের রেসিপি জানি, আর আশা করছি এক একদিন এক একটা রকমের পনির বানাবো, তোমাদের দেখাবো, তোমাদের ভালোও লাগবে। তা পনিরটা কষা আমি ওখানে বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে, এখনও কিন্তু পনির দিইনি, পনির সবার লাস্টে দেবো, যখন একদম জল ফুটে প্রায় নামানোর মতন হবে তখন কিন্তু পনির দেবো। তা তার মধ্যে এসে গেছে ঠাকুরঘরটা একটু ভালো করে মুছে নিতে। আমি এমন একটা জায়গাতে থাকি যেখানে কথা বলার মতন কিন্তু লোক পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায় কিছু, মানে হাই হ্যালো টাইপের, এই যদি বাইরে বেরালাম কারোর সাথে হঠাৎ করে দেখা হলো, কেমন আছেন ভালো আছেন, কিন্তু সেগুলো সমস্ত সব কিন্তু হিন্দিতে আমরা বলি। মারাঠি তো আমি পারিই না, এত বছর হয়ে গেছে মহারাষ্ট্রে থাকি, একটু এতে মারাঠি বুঝতে পারি, কিন্তু পুরো তাও কিন্তু আমি বুঝতে পারি না। খুব একটানা কথা বললে কিন্তু মারাঠি আমি একদমই বুঝতে পারি না। তো যথারীতি ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি এসে গেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ পুরো পনিরটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস বন্ধুরা, পনিরে কিন্তু মারাত্মক পরিমাণে
ঝোলটা নেই। যেমন আলুর ঝোল রান্না করলে আলুর ঝোলটা টেনে যায়, সেরকমই কিন্তু পনির একটু যখনই রান্না করবে একটু ঝোল ঝোল লাগবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পনিরের ঝোলটা অনেকটা টেনে যায়। এই যে পনিরের এতটুকু মশলা বেঁচে গেছিলো আমি রেখে দিয়েছি, এটাকে ফ্রিজে রাখবো। আর যে বাদামটা গুঁড়ো করে রেখেছি সেই বাদামটা প্রায় মোটামুটি গলা বোতল পর্যন্ত হলো। এটাকে আমি বিভিন্ন ধরনের মশলাতে আমি ইউজ করি, তো এই দুটো একটু একটু করে রেখে দিলাম, আমার রান্নাতে আমারই সুবিধা হবে। সমস্ত রান্নাবান্না আমার শেষ হয়ে গেল, মোটামুটি দুপুরকার মতন সব কিছু হয়ে গেল। এবার শুধু ঘর মুছবো আর এই গ্যাসের সিলাপ, গ্যাসের ওভেন, বাসনপত্র এইগুলো মাজবো। এখন ঠান্ডা বলে আমি বাসনে না সেরকম একটা হাত দিচ্ছি না, নাহলে সকালবেলাকার বাসন কিন্তু অর্ধেক আমার রান্না করতে করতে মাজা হয়ে যায়। ভাবলাম এত ঠান্ডা জল একবারে সব বাসন হোক, তারপরে আমি সমস্ত বাসন মাজবো। তা সবার আগে আমি পুরো গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। আর এই দেখো পনিরটা হয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ কিন্তু হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর দেখো কী পরিমাণে পনিরের ঝোলটা গাঢ় হয়ে গেছে। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার বারবার অনুরোধ রইল, আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন, তোমাদের ভালোবাসা, সহযোগিতা, বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। আর এই যে আমি ঘর মুছতে চলে এসেছি, এবার স্নান করে পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরিভাবে আজকে আমি কী কী রান্না করলাম। আজকে মেয়েরা আসলে দুপুরবেলায় খাবো পরোটার সঙ্গে পনির আর তার সাথে পেঁয়াজ। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে জেনে নমস্কার।